বাঞ্চা থামল। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কি ভেসে উঠল? ধীরে সুস্থে বাঞ্চা বলল, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে কেষ্টা আমাদের এই কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেই ব্যাপারটাই। আমি হো হো করে হেসে উঠলাম। যেখানে ভয় আছে ও রহস্য রোমাঞ্চকর সব ধরনের গল্প রয়েছে, শুধুমাত্র মিড সাসপেন্সে। আর আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ভুতুড়ে। তাহলে চলুন শোনা যাক। আমি যতই বলি ভূত নেই, ওসব সেফ গাঁজার কলকে, কেসটা ততই চেঁচাতে থাকে। যেদিন ঘাড় মোটকে দেবে সেদিন তুই টের পাবি, বুঝলি? আরে যা যা, একটা চিনে বাদামের খোলা ছাড়াতে ছাড়াতে আমি বললাম, রেখে দে তোর ভূত, আমার কাছে এসে দেখুক না বাঁচাদন, আমি নিজেই তার ঘাড় মোটকে দেবো। কেসটা চেঁচাতে লাগলো, দেখা যাবে যেদিন আম গাছে একটা ঠ্যাং আর দূরের তাল গাছের মাথায় আর একটা ঠ্যাং চাপিয়ে সামনে এসে দাঁড়াবে, সেদিন আর চেঁ ভ্যা করতে হবে না, বুঝলি? এখন ঘুঘু দেখেছিস, তখন ফাঁক দেখবি। ওসব নৌকা ব্যান্ড শিখে তুলে রাখ, আমি সংক্ষেপে মন্তব্য করলাম। কেসটা বললে, তুই পাষণ্ড, তুই নাস্তিক। আমি বললাম, হতে পারে, তাই বলে তুই অমন করে ষাঁড়ের মতো চেঁচাবি, এর মানে কি? কেসটা রাগে ভোঁ ভোঁ করতে করতে উঠে যাচ্ছিল। এমন সময় বাঞ্চা কোত্থেকে এসে তার হাত চেপে ধরলে, বললে, আহা, ধরছিস কেন? সবাই তো পেলা হতবাগার মতো নাস্তিক নয়। আমি নিজে বলছি, সচক্ষে ভূত দেখেছি আমি। সত্যি? কেসটার হাসি গাল ছাপিয়ে কান পর্যন্ত গিয়ে পৌঁছলো। আমি বললাম, বাজে কথা ওসব, বাজে। তবে শোন, তবে চোখ কানের বিবাদ ভঞ্জন কর, কিন্তু কেসটা তার আগে কিছু খাওয়াতে হবে না, বড্ড খিদে পেয়েছে। এমনিতে কেসটা হাড় কেপন, কাউকে 1 পয়সা খাওয়ানো তো দূরের কথা, সব সময় পরের তালে আছে। কিন্তু ভূতের মহিমাই আলাদা। সঙ্গে সঙ্গে 1 টাকার ফুলকপির সিঙাড়া আর জলযোগের সন্দেশ চলে এলো। সেগুলো অর্ধেকের উপর একাই সাবার করে বড় গোছের একটা ঢেকুর তুলে বাঞ্চা বলল, শোন তবে, বছর 3 আগেকার কথা, ম্যাট্রিকুলেশন পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি। গ্রামটা হলো কানলার কাছাকাছি, একেবারে গঙ্গার ধারে, খাসা জায়গা। যেমন খাওয়া দাওয়া তেমনি আরাম। 2 মাসের মধ্যেই আমি মুটিয়ে গেলাম, বেশ আছি, আরামে দিন কাটছে। এমন সময় এক অঘটন। পাশের বাড়ির হরিশ হালদার এক বর্ষার রাত্রিরে পটল তুলল। লোকটা যতদিন বেঁচে ছিল গ্রাম শুদ্ধ লোকের হাড় মাস একেবারে ভাজা ভাজা করে রেখেছে। পাঁচ খাই গলা, খিটখিটে মেজাজ, বাড়িতে কাক বসলে হার্ট ফেল করতো। বেড়ালে কুকুরে পর্যন্ত ওই বাড়ির ত্রিসীমা ঘেঁষত না। বউটা আগেই মরেছিল। ছেলেটা কোথা থেকে জব্বলপুরে না জামালপুরে যুদ্ধের চাকরি নিয়ে চম্পট দিয়েছিল। বাড়িতে বুড়া একা থাকতো। তার মস্ত একটা ফলের বাগান ছিল, সেটাই পাহারা দিত। এমন বিতিকিচ্ছিরি লোক যে বিতিকিচ্ছিরির সময় মারা যাবে তাতে সন্দেহ কি? সেদিন বেশ মিঠে মিঠে বৃষ্টি নেমেছে ঝিমঝিম করে। পেট ভরে মুগের ডালের খিচুড়ি আর ইলিশ ভাজা খেয়ে বিছানায় নিয়েছি, এমন সময় ডাক এলো, মরা পোড়াতে যেতে হবে। আমি খপ করে বাঞ্ছার কথায় বাধা দিয়ে বললাম, ওসব পুরনো গল্প, পত্রিকার পাতায় গন্ডা গন্ডা ওরকম গল্প বেরিয়ে গেছে। বাঞ্চা ভ্রুকুটি করে বললে, আরে আগে শোন না বাবু, পরে যত খুশি বক বক করিস। কেসটা বললে, ঠিক। তারপর এমন করে চোখ পাকিয়ে আমার দিকে তাকালো যে বামন হলে নির্ঘাত ভস্ম করে ফেলত। বাঞ্চা বলে চলল, কি আর করি, বেরোতেই হলো। পাশের বাড়িতে একটা লোক মরে পড়ে থাকবে, এটা তো আর কোনো কাজের কথা নয়, যতই খিটখিটে আর বদমেজাজি লোক হোক নাই কেন।
মানুষ হিসাবে তো একটা কর্তব্য আছে নাকি। বেরিয়ে দেখি আমরা 4 জন। ডাকাডাকি করেও কারো সাড়া মেলেনি। কেউ কাঁপা কাঁপা গলায় বলছে জ্বর হয়েছে, কেউ কাতরাতে কাতরাতে জবাব দিচ্ছে কান কটকট করছে। কাজেই আমাদের 4 জনকেই কাঁধ দিতে হলো। দুজনের 2 হাতে 2টো লণ্ঠন ঝুলতে ঝুলতে চলল, আর কাঁধে দুলতে দুলতে চলল মরা। মুখুজ্জেদের নরেশ আক্ষেপ করে বললে, জ্যান্ত বুড়ো জ্বালিয়ে মেরেছে, মোড়েও একখানা খেল দেখিয়ে গেল। কিন্তু আর কি করা যাবে, উপায় তো নেই। এই টিপ টিপ বৃষ্টি আর সনসনে হাওয়ায় বর্ষার পেছলে রাস্তা দিয়ে এগিয়ে চললাম আমরা। চারিদিকে কালির মতো অন্ধকার, গাছপালাগুলো সেই অন্ধকারে এক একটা অতিকায় দৈত্য দানবের মতো মাথা নাড়াচ্ছে। বিদ্যুতের চমকানিতেও চোখ ধাঁধা লেগে যাচ্ছে। মাঝে মাঝে পথ ভুল করে পাশের খানার মধ্যে গিয়ে পড়েছি আমরা। বৃষ্টির ছাঁটে চটচট করে ফাটছে লণ্ঠনের চিমনি। পা পিছলে যেতে চাইছে ঠান্ডা হাওয়ায়, বৃষ্টির ঝাপটা লেগে চোখ একেবারে জ্বালাপালা করে দিচ্ছে। ভোগান্তি আর কাকে বলে? চেঁচাতে চেঁচাতে চললাম 4 জন। কাঁধের ওপর বুড়ো যেন পরম আনন্দে দোল খাচ্ছে। আমার সন্দেহ হলো এখন হয়তো মরার মুখের কাপড় সরালে দেখা যাবে আমাদের দুর্গতিতে মিটি মিটি হাসছে হার জানানো লোকটা। মনে মনে অভিসম্পাত করতে করতে আমরা এগিয়ে চললাম। হ্যাঁ, একটা কথা বলতে ভুলে গেছি, শুধু আমরা 4 জনই নই, বুড়ো 2টো বাগদি প্রজাও ছিল। তারা তো আর বামনের মরাকে কাঁধ দিতে পারবে না, তাই তারা কুড়ুল কাঁধে আসছিল পিছনে পিছনে, কাঠ কেটে আনবে বলে। সে যাই হোক, শ্মশানে তো পৌঁছানো গেল। শ্মশানে ঠিক গায়ের নিচে নয়, বেশ খানিকটা দূরে। আশেপাশে বাড়ির ঘর কিচ্ছু নেই। অনেকটা পর্যন্ত ন্যাড়া মাঠের ভিতরে এলোমেলো বাবলার বন। এখানে একখানা টিনের চালা ঘর। অবশ্য চারিদিকে তার দেওয়াল ফেওয়ালের কোনো বালাই নেই, একেবারে ফাঁকা। এইটাই শ্মশান যাত্রীদের বসবার জায়গা। ঠিক তার নিচেই একটা বাঁধানো সিঁড়ি নেমে গেছে গঙ্গার জলে। মস্ত সিঁড়ি, প্রায় 15 পৈঠে। এখন বর্ষার জলে 3-4 মাত্র খানা জেগে আছে। ভাঙাচুরো অবস্থা, যেখানে সেখানে বড় বড় ফাটল, ইট বেরিয়ে পড়েছে। আমরা ওই সিঁড়ির উপরে মরাটাকে নামালাম, এমনভাবে রাখলাম যাতে মরার পা দুটো ডুবানো থাকে গঙ্গার জল। বুড়োর গঙ্গা যাত্রাও হবে, তাছাড়া এই সুবিধা আছে যে কাউকে আর ছুঁয়ে বসে থাকতে হবে না। মরা নামিয়ে আমরা গিয়ে বসলাম চালাটার নিচে। বাগদিরা কাঠের ব্যবস্থা করুক, তারপর চিতা সাজানো যাবে। বসে বসে গপ্প জুড়ে দিলাম। চারিদিকে ঘন অন্ধকার, হাওয়ায় হাওয়ায় বাবলার মাতামাতি। এখানে ওখানে শেয়ালের চোখ ঝলমল করে সবুজ রঙের হিংস্র আলোর মতো। সে চোখের দিকে তাকিয়ে তাকিয়ে কখনো বা ভয় করে ধরে যাচ্ছিল। আমাদের ভূত তো নয়। লণ্ঠন দুটো গায়ে কালি পড়েছে, অল্প অল্প আলো গিয়ে পড়েছে ঘাটে নামানো মরাটার উপরে। কথার ফাঁকে ফাঁকে মরার দিকে নজর রাখছি আমি। খেয়াল টেয়ালে এসে টেনে না নেয় এই সম্পর্কে হুঁশিয়ার থাকা দরকার। কতক্ষণ কেটেছে খেয়াল ছিল না, হঠাৎ ভীত স্বরে নরেশ বললে, মরাটা একটু নড়ল না? আমরা বললাম, দাঁত চোখের ভুল। খানিক পরে আবার পটলা বললে, মরাটা সত্যিই কিন্তু নড়ে উঠেছে। আমাদের ভেতরে সবচেয়ে সাহসী ছিল কানু। যেমন বুকের ছাতি তেমনি বেপরা। কানু আশ্বাস দিয়ে বললে, ও কিছু না, জলের ঢেউয়ে নড়ে থাকবে। আবার মিনিট কয়েক কাটতে না কাটতেই আতঙ্কে আমার সমস্ত শরীর যেন ঝাঁকুনি খেয়ে উঠল। কোনো ভুল নেই, লণ্ঠনের অল্প অল্প আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে মরাটা সত্যি একটু একটু করে জলের দিকে নেমে যাচ্ছে। ও কি, ও কি! আমি, নরেশ আর পটলা একসঙ্গে আর্তনাদ করে উঠলাম। কানু সোজা হয়ে উঠে দাঁড়ালো, ধমক দিয়ে বললে, তুই তোর ভিতর টিপ, পেছল সিঁড়ি তাই গড়িয়ে পড়ছে নিচের দিকে,
দাঁড়া, আমি তুলে নিয়ে আসছি। মোরাও তখন নেমেছে হাঁটু অবধি। তার নেমে গেছে গঙ্গায়। কানু গিয়ে বাঁশের মাচাটা ধরে টান দিয়ে, কিন্তু কি সাংঘাতিক, কানু টানকে অস্বীকার করে মোড়াটাও আরো নিচে নেমে গেল। গোয়ার গোবিন্দ কানু এবার দু হাতে মোড়াটাকে জাপটে ধরলো, কিন্তু আশ্চর্য, কানু রাখতে পারলে না। ধূপধাপ পিছলে সে শুদ্ধ গিয়ে পড়লো কোমর জল অব্দি, আর সঙ্গে সঙ্গে সমস্ত সাহস উবে গেল তার। এবার কানু আকুল হয়ে চিৎকার করে উঠলো, ওরে তোরা ছুটে আয়, মোরা আমাকে শুদ্ধ নিয়ে যাচ্ছে। ততক্ষণে আমাদের আর রক্ত নেই, তার জল হয়ে গেছে। আমরা চিৎকার করে বললাম, মরা ছেড়ে দাও, মরা ছেড়ে দাও। কানু বললে, পারছি না। আমরা ছুটে গেলাম, চেপে ধরলাম কানুকে। তারপর যা শুরু হলো সে কথা ভাবতে ভাবতে আজ আতঙ্কে মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই হাড্ডিসার মরাটার গায়ে সে কি অমানুষিক শক্তি! একদিকে আমরা চারজন, অন্যদিকে মোরা একা। আমাদের সকলকে অনায়াসে তুচ্ছ করে সে জলের মধ্যে টেনে নিয়ে চলল। ঠান্ডা জল আমাদের কোমর ছাপিয়ে পেট পর্যন্ত উঠল, তারপরে এসে পৌঁছালো বুক পর্যন্ত। তারপর তারপর আমরা পরিষ্কার বুঝতে পারছি আর আমাদের আশা নেই। এই মরা আমাদের টেনে নিয়ে চলেছে গঙ্গার অতল জলে। সেখানে আশ্চর্য একটা ভয়ঙ্কর অবস্থা, সমস্ত জ্ঞান গম্যি যেন লোপ পেয়েছে আমাদের। একটা আচ্ছন্ন ঘোরে যেন মরিয়া হয়ে মরার সঙ্গে টকবক চলেছি আমরা, অথচ বেশ বুঝতে পারছি আমাদের জঙ্গে আর জয়ের আশা নেই। অপদেবতার অমানুষিক শক্তির কাছে আমাদের সমস্তই চেষ্টা নিরর্থক। তবু সবচাইতে মরাকে ভয়ানক ছেড়ে দিয়ে যে উঠে আসবো সেই ক্ষমতাও যে আমাদের নেই। কানু মরাকে ছাড়তে পারছে না, আমরা কানুকে ছাড়তে পারছি না। যেন কি একটা মন্ত্র বলে সে আমাদের তার শরীরের সঙ্গে আটকে রেখেছে, যেন হিপনোটাইজ করে ফেলেছে সকলকে। বুক জল ক্রমশ গলা জলে পৌঁছেছে, আর দেরি নেই মৃত্যুর। চারিদিকে গঙ্গার অন্ধকার কালো জলে যেন শুনতে পাচ্ছে শয়তানের হাসির খিলখিল শব্দ। গঙ্গার অতল জল, সেখান থেকে প্রেতপুরীর অন্ধকার জগৎ। ওই মোড়াটাই তার দিকেই আমাদের পথ দেখিয়ে নিয়ে চলেছে। শেষবারের মতো আমরা সহস্বরে আর্তনাদ করে উঠলাম। ঠিক এমন সময় কাঠের বোঝা নিয়ে আসছিল বাগদিরা। আমাদের চিৎকার শুনে তারা এসে ঝাঁপ দিয়ে পড়ল। ছিলাম চারজন, হলাম ছজন। পূর্ণদমে চলতে লাগলো সমানসিক টান। তারপর 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 আস্তে আস্তে থেমে গেল মরা। আস্তে আস্তে আমরা জয়লাভ করতে লাগলাম। ক্রমশ মোরা আমাদের আয়ত্তের মধ্যে এসে পৌঁছাতে লাগলো। তখন আরও প্রচণ্ড টান আছে বটে, কিন্তু তা সত্ত্বেও আমরা তাকে ফিরিয়ে আনতে পারলাম ঘাটের দিকে। গলা জল থেকে বুক জলে, সেখান থেকে কোমর জলে, সেখান থেকে হাঁটু জলে। তারপর ওদিকের টানটা ঝাঙার করে ছেড়ে গেল, সঙ্গে সঙ্গে একেবারে ছিটকে এলো এর উপরে তার উপরে। আমরা হুড়মুড় করে একে উপরে ঘাড়ে ডিগবাজি খেয়ে পড়ে গেলাম। ঠিক তৎক্ষণাৎ ঘাটের উপর জলের মধ্যে একটা জিনিস দেখা দিল। বাঞ্চা থামলো। আমরা রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছি এই অতি ভয়ঙ্কর কাহিনী। একসঙ্গে বলে উঠলাম, কি ভেসে উঠল? ধীরে সুস্থে বাঞ্চা বলল, আর কি, প্রায় 1.5 মণ। কি 1.5 মণ? আকুল স্বরে কেষ্টা প্রশ্ন করল। আমাদের কালনার গঙ্গার বিখ্যাত অতিকায় কচ্ছপ, সেই ব্যাপারটাই। আমি হো হো করে হেসে উঠলাম। কেষ্টা তড়াক করে লাফিয়ে উঠল, মিথ্যাবাদী, জোচ্চোর। বাঞ্চা বললে, হতে পারি, কিন্তু আজ বেড়ে খাইয়েছিস কেষ্টা। ভূতের জয় জয়কার হোক, তোরও হোক। নিরুত্তরে কেষ্টা হন হন করে নেমে গেল রাস্তার উপর। আজকের মতো গল্প এইখানেই শেষ। তবে পরের সপ্তাহে আবার আসবো আর একটা নতুন গল্প নিয়ে।
ততক্ষণ স্টে টিউন উইথ আস। গল্পের নিয়মিত আপডেটস পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অলে সেট করে রাখতে হবে। নিজে তো শুনছিনি, সকলকে শোনান। তাহলে দেখা হবে পরের সপ্তাহে। না, শোনা হবে।